This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, তুরস্ককে ঘিরে এমন একটা ঘটনা সামনে এসেছে যেটা সত্যি অবাক করার মতো। আর একটু ভেবে দেখলে ভয়ও লাগে। একটা একদম সাধারণ প্যাসেঞ্জার ফ্লাইট, বাইরে থেকে দেখতে সব কিছু নর্মাল, কিন্তু এই প্লেনের ভেতর থেকেই উদ্ধার হয়েছে যুদ্ধের এক্সপ্লোসিভ। আর এই ঘটনাটা ঘটেছে আমাদের দেশেই, গুজরাটে। আর এটা কোনো ছোটোখাটো ঘটনা নয়, এটা সরাসরি একটা বড় সিকিউরিটি থ্রেট, যেটা এখন আন্তর্জাতিকভাবে অনেক প্রশ্ন তুলে দিয়েছে। তো চলুন পুরো ঘটনাটা একটু সহজভাবে বুঝি, স্টেপ বাই স্টেপ, কারণ এখানে অনেকগুলো জিনিস একসাথে জড়িয়ে আছে। আগেই সিচুয়েশন খুব সেন্সিটিভ ছিল, বিশেষ করে ইরান আর ইসরায়েলের মধ্যে টানটান উত্তেজনার কারণে। আর এই পরিস্থিতিতে প্রায় সব দেশই তাদের সিকিউরিটি অনেক বেশি স্ট্রিক্ট করে দেয়। এয়ারপোর্টস, ফ্লাইটস, কার্গো সব কিছুতেই এক্সট্রা নজর রাখা হচ্ছিল। ঠিক এই সময়ই তুরস্কের একটা প্যাসেঞ্জার ফ্লাইট গুজরাটে ল্যান্ড করে। বাইরে থেকে দেখলে এটা একদম নর্মাল ফ্লাইটের মতো, কোনো আলাদা কিছু চোখে পড়ার মতো না। কিন্তু ভারতীয় এজেন্সিস আগে থেকেই একটু অ্যালার্ট ছিল, কিছু ইনপুটস তাদের কাছে পৌঁছেছিল, যার কারণে তারা সিদ্ধান্ত নেয় যে এই ফ্লাইটটাকে তারা একটু ভালোভাবে চেক করবে। আর এখানেই আসে আসল টুইস্ট। যখন পুরো ফ্লাইটটা ডিটেলে চেক করা হয়, তখন ভেতর থেকে বেরিয়ে আসে মাল্টিপল এক্সপ্লোসিভ ওয়ারহেডস। ভাবুন তো, যেখানে সাধারণ মানুষ ট্রাভেল করে, যেখানে সুটকেস আর পার্সোনাল বিলঙ্গিংস থাকার কথা, সেই একই জায়গায় লুকিয়ে রাখা হয়েছে যুদ্ধের জন্য তৈরি বিস্ফোরক। আর এটা শুধু রুলস ব্রেক করা না, এটা সরাসরি একটা ডেঞ্জারাস প্ল্যান। আর এই খবর সামনে আসার সাথে সাথেই পুরো সিস্টেম একদম অ্যালার্ট হয়ে যায়। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন মানে ডিজিসিএ তৎক্ষণাৎ ইনভেস্টিগেশন শুরু করে। আর ইনভেস্টিগেশন যত এগোতে থাকে, ততই পরিষ্কার হতে থাকে যে এটা কোনো অ্যাক্সিডেন্টাল মিস্টেক না, এটা প্ল্যান্ড অপারেশন। এখন স্বাভাবিকভাবেই একটা বড় প্রশ্ন উঠে আসে যে এই এক্সপ্লোসিভগুলো আসলে কোথায় যাচ্ছিল আর কেন প্যাসেঞ্জার ফ্লাইট ব্যবহার করা হচ্ছিল। প্রাথমিকভাবে যে তথ্য সামনে এসেছে সেটা আরও চিন্তার। এমন ইঙ্গিত পাওয়া গেছে যে এই শিপমেন্ট আফগানিস্তান হয়ে পাকিস্তানে পৌঁছানোর কথা ছিল, আর সেখানে পৌঁছে এই অস্ত্রগুলো টেরোরিস্ট গ্রুপসের হাতে যেতে পারত। আর এখানেই ব্যাপারটা আরও সিরিয়াস হয়ে যায়, কারণ এটা আর শুধু একটা দেশের সমস্যা না, এটা পুরো রিজিয়নের সিকিউরিটির সাথে জড়িত। কিছু রিপোর্টে আবার এটাও বলা হচ্ছে যে এই এক্সপ্লোসিভ মধ্যপ্রাচ্যের অনগোয়িং টেনশনে ইউজ হতে পারত, বিশেষ করে ইরান ইসরায়েল কনফ্লিক্টকে আরও ফুয়েল দেওয়ার জন্য। কিন্তু এই পুরো প্ল্যানটা একটা জায়গায় এসে ধাক্কা খায়। যখন এই ফ্লাইটটা আফগানিস্তানের এয়ার স্পেস ব্যবহার করতে চায়, তখন তারা ল্যান্ডিং পারমিশন দেয় না, ফলে ফ্লাইটটা বাধ্য হয়ে তার রুট চেঞ্জ করে। আর সেই পরিবর্তিত রুটেই সেটা ভারতের দিকে চলে আসে। ভারতের এয়ার স্পেস এমনিতেই ওই রুটের মধ্যেই পড়ে, তাই গুজরাটে ল্যান্ডিং করে ফুয়েল নেওয়ার প্ল্যান করা হয়। সব কিছু তখনও হয়তো নর্মালভাবেই চলছিল, কিন্তু এখানেই ঘটে যায় সবচেয়ে বড় ভুল, কারণ ভারতীয় এজেন্সিস তখন অলরেডি অ্যালার্ট ছিল। ফ্লাইটটা ল্যান্ড করার পর যখন প্রপার চেকিং শুরু হয়, তখনই একে একে সব সত্যি সামনে চলে আসে। আর সেই মুহূর্তেই পুরো অপারেশন এক্সপোজ হয়ে যায়। একটা সাধারণ ফ্লাইটের আড়ালে লুকিয়ে রাখা এত বড় একটা প্ল্যান, যেটা হয়তো সফল হলে পরিস্থিতি অনেক বেশি খারাপ হতে পারত, আর সেটা শেষ পর্যন্ত ধরা পড়ে যায়। এখন প্রশ্নটা এখানেই যে এটা কি শুধু একটা আইসোলেটেড ইনসিডেন্ট, নাকি এর পেছনে আরও বড় কোনো নেটওয়ার্ক কাজ করছে। কারণ একটা জিনিস পরিষ্কার, আজকের দিনে যুদ্ধ শুধু বর্ডারে হয় না, অনেক সময় সেটা শুরু হয় একদম অপ্রত্যাশিত জায়গা থেকে, ঠিক এরকম একটা সাধারণ প্যাসেঞ্জার ফ্লাইটের ভেতর থেকেই। এরপর ভারত একদম কড়াকড়ি অবস্থান নেয়, আর এখানে কোনো ছাড় নেই, কারণ বিমান চলাচলের নিয়ম খুবই পরিষ্কার। কোনো যাত্রীবাহী বিমানে বিস্ফোরক বা বিপজ্জনক জিনিস বহন করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আর এই ধরনের জিনিস শুধুমাত্র সামরিক কার্গো বিমানে নেওয়া যায়, সেটাও আগে থেকে অনুমতি নিয়ে। কিন্তু এখানেই শুরু হয় আসল সমস্যা। এই ফ্লাইটের জন্য আগে থেকে কোনো অনুমতিই নেওয়া হয়নি, আর ডিজিসি এর নিয়ম অনুযায়ী ভারতের আকাশসীমা ব্যবহার করে এমন সংবেদনশীল জিনিস নিয়ে যেতে হলে আগে থেকেই অনুমোদন নিতে হয়। কিন্তু তদন্তে দেখা যায় এখানে সেই রকম কোনো বৈধ কাগজপত্রই নেই। যখন এয়ারলাইনের কাছে জিজ্ঞাসা করা হয়, তখন তারা কোনো স্পষ্ট উত্তর দিতে পারেনি, না ছিল ঠিকঠাক নথি আর না ছিল কোনো পরিষ্কার ব্যাখ্যা। ফলে সন্দেহটা আরও বেড়ে যায়, এটা কি শুধু অবহেলা, নাকি এর পেছনে বড় কোনো পরিকল্পনা কাজ করছে। এখন স্বাভাবিকভাবেই বড় প্রশ্নগুলো সামনে আসে যে এই ঘটনার আসল উদ্দেশ্য কি, কারা এর পেছনে আছে, আর যদি এটা সফল হতো তাহলে পরিস্থিতি কতটা খারাপ হতে পারত। এই প্রশ্নগুলোর উত্তর সময়ের সঙ্গে অবশ্যই সামনে আসবে, কিন্তু একটা বিষয় এখনই পরিষ্কার, এটা শুধু নিয়ম ভাঙা নয়, এটা পুরো বিশ্বের নিরাপত্তার জন্য একটা বড় সতর্কবার্তা। এরপর তদন্ত যত এগোয়, ততই বিষয়টা আরও গভীর হতে থাকে। প্রথমে যেটা একটা সন্দেহজনক ঘটনা মনে হচ্ছিল, সেটা ধীরে ধীরে একটা পরিকল্পিত ঘটনার মতো লাগতে শুরু করে। তদন্ত চলাকালীন একটা চমকে দেওয়ার মতন তথ্য সামনে আসে। এই ফ্লাইটের গ্রাউন্ড অপারেশন যারা সামলাচ্ছিল, তাদের কাছে কোনো বৈধ পরিচয়পত্র ছিল না।
ভাবুন তো, একটা আন্তর্জাতিক ফ্লাইট আর তার সঙ্গে জড়িত কর্মীদের কাছে কোনো সঠিক আইডি নেই, আর শুধু তাই নয়, তাদের কাছে প্রয়োজনীয় অনুমতিও ছিল না। এটা কোনো ছোটোখাটো ভুল নয়, এটা বড় ধরনের নিরাপত্তা ত্রুটি। আর এখানেই শেষ নয়, যখন বিমানটি ভারতে নামে তখন দেখা যায় সেখানে কোনো অনুমোদিত রক্ষণাবেক্ষণ প্রকৌশলী উপস্থিত নেই, অথচ নিয়ম অনুযায়ী প্রতিটি আন্তর্জাতিক ফ্লাইটের সঙ্গে একজন অনুমোদিত ইঞ্জিনিয়ার থাকা বাধ্যতামূলক, আর এটাও সরাসরি বড় নিয়ম ভঙ্গ। এখন এই সব কিছু একসঙ্গে দেখলে একটা জিনিস পরিষ্কার হয়ে যায় যে পুরো কাজটা খুব তাড়াহুড়ো করে আর গোপনে শেষ করার চেষ্টা করা হচ্ছিল, যেন সব কিছু এমনভাবে করা হচ্ছে যাতে কারো নজরে না পড়ে। এখন যদি একটু বড় ছবিটা দেখি তাহলে বিষয়টা আরও স্পষ্ট হয়। এই মুহূর্তে ইরান আর ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে। এমন পরিস্থিতিতে এই ধরনের অস্ত্র গোপনে সরানো হলে সেটা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে নষ্ট করে দিতে পারে। আর সে কারণেই ভারতসহ অনেক দেশ এখন প্রতিটি সন্দেহজনক গতিবিধির ওপর কড়া নজর রাখছে। বিশেষজ্ঞদের মতে যদি এই বিস্ফোরকগুলো পাকিস্তানে পৌঁছে যেত তাহলে সেখানে সক্রিয় সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো বড় ধরনের সুবিধা পেয়ে যেত। আগে থেকেও বহুবার অভিযোগ উঠেছে পাকিস্তানের ভেতরে কিছু গোষ্ঠী গোপনে অস্ত্র পায় এবং সেগুলো বিভিন্ন কাজে ব্যবহার করে। ইতিহাসের দিকেও তাকালে এমন ঘটনা দেখা যায়। 1995-96 সময় যখন তালিবান আফগানিস্তানের শক্তি বাড়াচ্ছিল তখন পাকিস্তানের মাধ্যমে অস্ত্র সরবরাহের অভিযোগ উঠেছিল। পরে সেই নেটওয়ার্কই সন্ত্রাসবাদকে আরও শক্তিশালী করে তোলে। এরপর 2000 সালের পর থেকে ধীরে ধীরে তুরস্ক আর পাকিস্তানের মধ্যে সামরিক সহযোগিতা বাড়তে থাকে। প্রশিক্ষণ, সরঞ্জাম সবকিছুতেই সহযোগিতা করা হয়। 2018 সালে তুরস্ক পাকিস্তানকে যুদ্ধজাহাজ ও প্রতিরক্ষা ব্যবস্থা দেয়, যা তাদের সম্পর্কের একটা বড় উদাহরণ। আর সাম্প্রতিক সময়েও এমন খবর এসেছে যে তুরস্ক থেকে পাকিস্তানে অস্ত্র পাঠানো হয়েছে, এমনকি আধুনিক ড্রোনও সরবরাহ করা হয়েছে। এই পুরো পটভূমির কারণে এই ঘটনাটা এখন আরও সংবেদনশীল হয়ে উঠেছে। তাই ভারত তার আকাশসীমার নজরদারি অনেক বেশি শক্ত করেছে। এখন প্রতিটি সন্দেহজনক ফ্লাইটকে খুব গুরুত্ব দিয়ে পরীক্ষা করা হচ্ছে, আর এই ঘটনার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। তুরস্কের এই ফ্লাইটকে পুরোপুরিভাবে আটক করা হয়েছে এবং এখন তার গভীর তদন্ত চলছে। যতক্ষণ না পরিষ্কার হচ্ছে এই বিস্ফোরকগুলোর আসল উদ্দেশ্য কী ছিল, ততক্ষণ পর্যন্ত এই বিমান ভারতের কড়া নজরদারির মধ্যেই থাকবে। এখন এটা শুধু একটা ফ্লাইটের ঘটনা নয়, এটা আন্তর্জাতিক নিরাপত্তা ও নিয়ম ভাঙার একটা বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। এখন পুরো বিশ্বের নজর এই ঘটনার দিকে। আর যদি ভারত আর তুরস্কের সম্পর্কের দিকে তাকান তাহলে বিষয়টা আরও আবেগের হয়ে ওঠে। কারণ 2023 সালে যখন তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প হয় তখন ভারত অপারেশন দোস্তের মাধ্যমে বড় ধরনের সাহায্য পাঠায়। এনডিআরএফ দল, ডাক্তার, ফিল্ড হাসপাতাল, ত্রাণ সবকিছুই দেওয়া হয়েছিল নিঃস্বার্থভাবে, শুধু মানবতার জন্য। কিন্তু আজকের এই ঘটনা সামনে আসার পর একটা প্রশ্ন উঠেছে যে তুরস্ক কি সেই সাহায্যের মূল্য দিল, নাকি সবকিছু ভুলে গিয়ে তুরস্ক অন্য পথে হাঁটছে? এখন প্রশ্নটা আপনাদের জন্য, আপনারা কি মনে করেন এই ঘটনার পর তুরস্কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত নাকি অন্যভাবে বিষয়টা সামলানো উচিত? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।